তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? দফা ১, দাবি ১, শেখ হাসিনার পদত্যাগ। ২০২৪ সালের জুলাই বাংলাদেশের ইতিহাসে মাত্র ৩৬ দিনে এমন একটি আন্দোলনের জন্ম হয় যা শুরু হয়েছিল সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে, কিন্তু শেষ হয় একটি ফ্যাসিবাদী সরকারের পতনের মধ্য দিয়ে। এই ৩৬ দিনে রাজপথ দেখেছে লাখো শিক্ষার্থীর স্লোগান, দেখেছে রক্ত, কারফিউ, ইন্টারনেট ব্ল্যাক আউট, হাজারো গ্রেপ্তার আর মায়েদের সন্তান হারানো কান্না। আর শেষ পর্যন্ত দেখেছে এক নতুন রাজনৈতিক বাস্তবতার সূচনা, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ। কিন্তু এই ৩৬ দিনে ঠিক কী ঘটেছিল? কোন দিনটি বদলে দিয়েছিল আন্দোলনের গতিপথ? কিভাবে একটি কোটা আন্দোলন গণ আন্দোলনের রূপ নিল? আর সেই সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে এবং ফ্যাসিবাদ সরকারের সময়গুলোতে দৈনিক ইনকিলাব কিভাবে দেশের সংবাদ প্রকাশ করেছিল? ৫ জুন ২০২৪ সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। আর এই রায়ের প্রতিবাদে ৬ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করে। ৯ জুন আবারও আন্দোলনের ডাক আসে। সরকারকে ৩০ জুন পর্যন্ত সময় বেঁধে দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের তখন একটি মাত্র দাবি, সরকারি চাকরিতে সব গ্রেডে বৈষম্যমুক্ত ও যৌক্তিক কোটা ব্যবস্থা বহাল রাখা। ১ জুলাই ২০২৪ আন্দোলনের আনুষ্ঠানিক সূচনা শুরু হয় মূলত এই দিন থেকেই। ১ জুলাই থেকে শুরু হয় টানা কর্মসূচি। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সমাবেশ হয়। দাবি পূরণে সরকারকে আলটিমেটাম দেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। একই সঙ্গে ঘোষণা করা হয় ৩ দিনের কর্মসূচি। ২ জুলাই শাহবাগ অবরোধ করে শিক্ষার্থীরা। ৩ জুলাই আবারও শাহবাগ অবরোধ করে সড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা। একই দিনে আরও ৬টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে। ৪ জুলাই আপিল বিভাগ হাইকোর্টের রায় স্থগিত না করে নট টুডে বলে আদেশ দেয়। এরপর আন্দোলন আরও বিস্তৃত হতে থাকে। ৫ ও ৬ জুলাই দেশের বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। এ সময় আন্দোলনকারীরা সব বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস পরীক্ষা বর্জন, ছাত্র ধর্মঘট এবং সারা দেশে সড়ক মহাসড়ক অবরোধের ডাক দেন, যার নাম দেওয়া হয় বাংলা ব্লকেড। বাংলা ব্লকেড কর্মসূচিতে ৭ জুলাই রাজধানী কার্যত অচল হয়ে পড়ে। অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা আসে। ৮ জুলাই ঢাকার ১১টি স্থান অবরোধ করে রাখা হয়। ৯ জুলাই আপিল বিভাগের দ্বারস্থ হন ২ শিক্ষার্থী। ১০ জুলাই সরকারি চাকরিতে সরাসরি নিয়োগে কোটার বিষয়ে পক্ষগুলোকে ৪ সপ্তাহের স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেয় আপিল বিভাগ। ১২ জুলাই ছুটির দিনেও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। ১৩ জুলাই রাষ্ট্রপতির কাছে আন্দোলনকারীদের স্মারকলিপি দেওয়ার ঘোষণা আসে। ১৪ জুলাই গণভবনের সংবাদ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন, যে রাজাকারের নাতিপুতিরা। এই বক্তব্য আন্দোলনে নতুন উত্তেজনা তৈরি করে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, যারা নিজেদের অদ্যত্বপূর্ণ মানসিকতা প্রকাশ ঘটিয়েছে গত রাতে, তার জবাব তারাই দেবে। একই দিন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন আন্দোলনকারীদের হুঁশিয়ারি দেন। এরপর বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ ওঠে। অহিংস আন্দোলন ধীরে ধীরে সহিংস রূপ নিতে শুরু করে। ১৬ জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হন। ২ হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকা তার সেই ছবি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সারা দেশে। এই ঘটনাটি আন্দোলনের অন্যতম বড় টার্নিং পয়েন্ট হয়ে ওঠে।
দেশজুড়ে সরকারের প্রতি তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। 17 জুলাই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের বিতাড়িত করে ক্যাম্পাসকে রাজনীতিমুক্ত ঘোষণা করে সাধারণ শিক্ষার্থীরা। 18 জুলাই শিক্ষার্থীদের ডাকা সর্বাত্মক অবরোধে কার্যত অচল হয়ে পড়ে দেশ। সরকার সারা দেশে মোতায়েন করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। 19 জুলাই ছিল সবচেয়ে রক্তাক্ত দিনগুলোর একটি। আন্দোলনকারীদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। হামলা, গুলি, অগ্নিসংযোগ ও প্রাণহানির ঘটনা ঘটে। রাজধানী মূলত অচল হয়ে পড়ে। রাতে সারা দেশে জারি হয় কারফিউ, মোতায়েন করা হয় সেনাবাহিনী। সরকার অবৈধভাবে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়। 20 জুলাই 2024 দেশ জুড়ে কারফিউ বহাল থাকে। এ সময় সরকার সাধারণ ছুটি ঘোষণা করে। ওই দিন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে মন্ত্রীদের বৈঠক হলেও সমাধান আসেনি। একই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে তুলে নেয়ার অভিযোগও ওঠে। 21 জুলাই আপিল বিভাগ নতুন কোটা কাঠামো নির্ধারণ করে। 23 জুলাই সরকার সেই অনুযায়ী প্রজ্ঞাপন জারি করে। সেই রাতেই সীমিত আকারে চালু হয় ব্রডব্যান্ড ইন্টারনেট। 24 জুলাই নিখোঁজ হওয়া কয়েকজন সমন্বয়কের সন্ধান মেলে। 25 জুলাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষতিগ্রস্ত মেট্রো রেল স্টেশন পরিদর্শন করে স্থাপনার প্রতি মায়া কান্না দেখায়। 26 জুলাই থেকে সরকার দেশজুড়ে অভিযান ও ব্যাপক গণগ্রেপ্তার শুরু করে। ডিবি হেফাজতে নেওয়া হয় নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার সহ একাধিক সমন্বয়ককে। 27 জুলাই আরও 2 সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহকেও ডিবি হেফাজতে নেওয়া হয়। 28 জুলাই নুসরাত তাবাসসুমকেও নেওয়া হয় ডিবি হেফাজতে। সেদিনই তৎকালীন আইন শৃঙ্খলা বাহিনীর চাপের মুখে ডিবি হেফাজত থেকে 6 সমন্বয়কের একটি ভিডিও বার্তায় আন্দোলনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা আসে। নানা সহিংস ঘটনা ঘটেছে। আমরা এই সকল অনাকাঙ্ক্ষিত ঘটনা তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা ইতিমধ্যে সরকার পূরণ করেছেন। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। 29 জুলাই জামায়াত শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত হয় 14 দলের বৈঠকে। 30 জুলাই আন্দোলনের সময় হত্যার বিচার দাবিতে মুখে লাল কাপড় বেঁধে মিছিল করে সাধারণ শিক্ষার্থীরা। জাতিসংঘ মহাসচিব স্বচ্ছ তদন্তের আহ্বানও জানান এই দিন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে প্রোফাইল লাল রঙের ফ্রেম করে সাধারণ মানুষেরা প্রতিবাদ জানায়। 31 জুলাই মার্চ ফর জাস্টিস কর্মসূচির পর পরের দিনের জন্য নতুন ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশ। ওই দিনের কর্মসূচির নাম দেয়া হয় রিমেম্বারিং আওয়ার হিরোস। 1 আগস্ট ডিবি হেফাজত থেকে 6 সমন্বয়ককে মুক্তি দেয়া হয়। একই দিন জামায়াত ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে সরকার। 2 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে জুম্মার নামাজের পর ছাত্র জনতা প্রার্থনা ও গণ মিছিল কর্মসূচি পালন করে। 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে হাসিনার পতনের 1 দফা দাবির ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমরা আজকে এক দফার দাবিতে আজকে এখানে হাজির হয়েছি এবং আমরা 4 আগস্ট অসহযোগ কর্মসূচির প্রথম দিনেই দেশের বিভিন্ন জেলায় ব্যাপক সংঘর্ষে প্রায় 114 জনের মৃত্যুর খবর আসে। পরিস্থিতি তখন আর শুধু একটি আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি দেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর একটিতে পরিণত হয়। যুক্তরাজ্য থেকে ভিডিও বার্তায় শেখ হাসিনা সরকারের পতনে 1 দফার ডাক দেন বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও। দফা 1, দাবি 1, শেখ হাসিনার পদত্যাগ। টেক ব্যাক বাংলাদেশ। 5 আগস্ট 2024 ঘটনার চূড়ান্ত পরিণতি। কারফিউ ও কঠোর নিরাপত্তা জারি হয়। ঢাকার বিভিন্ন সড়কে দেয়া হয় কাঁটা তারের ব্যারিকেড। কারফিউ উপেক্ষা করে ছাত্র জনতা, শিক্ষক, নারী পুরুষ সহ হাজারো মানুষ রাস্তায় নেমে আসে হাসিনার পদত্যাগের স্লোগান নিয়ে।
চারদিক থেকে মিছিল আসতে থাকে গণভবনের দিকে। উত্তাল পরিস্থিতিতে ফ্যাসিস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপর গণভবন, সংসদ ভবন এবং ধানমন্ডির ৩২ নম্বর সহ বিভিন্ন স্থানে ঢুকে পড়ে ছাত্র জনতা। বাংলাদেশ প্রবেশ করে এক নতুন রাজনৈতিক বাস্তবতায়। পুরো জুলাই আন্দোলনে ছাত্রদের দাবির সাথে ঐক্যমত প্রকাশ করে দেশের জনপ্রিয় পত্রিকা দৈনিক ইনকিলাব। শত বাধা ও চাপের মুখেও দৈনিক ইনকিলাব নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ অব্যাহত রাখে। আন্দোলনে গুরুতর আহত হন ইনকিলাবের ফটো সাংবাদিক। আন্দোলনে সরাসরি ইনকিলাব কর্তৃপক্ষ সক্রিয় ভূমিকায় অংশগ্রহণ করে। পত্রিকাটির অনলাইন এডিটর ও নির্বাহী সম্পাদক ফাহিমা বাহাউদ্দিন ও পরিচালক ও নির্বাহী সম্পাদক নাজিফা বাহাউদ্দিন সরাসরি অংশ নেন। মাত্র ৩৬ দিনের জুলাই আন্দোলনে মাদ্রাসা শিক্ষার্থী, আলেম ওলামাদের সম্পৃক্ততা ছিল অভাবনীয়। প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা আন্দোলনকে আরও বেগবান করে। এই ৩৬ দিনের আন্দোলন বাংলাদেশের ইতিহাসে আলাদা করে লেখা থাকবে। আন্দোলনে প্রাণ হারিয়েছে শিশুসহ বহু মানুষ। ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসন আমলে তোপের মুখে পড়ে জনপ্রিয় দৈনিক ইনকিলাব। সরকারের বাধার মুখে বন্ধ হয়ে যায় ২ বার। জোর করে তালা দেওয়া হয় ইনকিলাব ভবনের ফটকে। ফ্যাসিস্ট শেখ হাসিনা শাসনের ইতিহাসে সাক্ষী হয়ে সব বাধা ও চাপ পেরিয়ে দৈনিক ইনকিলাবের অঙ্গীকার সত্য, বস্তুনিষ্ঠতা ও মানুষের কথা তুলে ধরা অব্যাহত থাকবে।